আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিমানবন্দরের সুরক্ষিত ভল থেকে অত্যাধুনিক অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। 2 দিন ধরে এ খবর সরকার চেপে রেখেছিল, তবে গণমাধ্যমে এ খবর আসার পর নিজের স্বভাব সুলভ চটুল কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় জিডি এবং নিরাপত্তা সংস্থার ভেতরে তোলপাড়ার 11 দিনের মাথায় তিনি দাবি করছেন কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা সরকার নিশ্চিত নয়। আবার একই সঙ্গে তিনি বলেছেন ঘটনার তদন্তে বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করছেন। বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গা থেকে ভারী লিথাল আর্মস খোয়া যাওয়ার পরও স্বরাষ্ট্র উপদেষ্টা তেমন বিচলিত নন, যেমনটা বিচলিত ছিলেন না গত বছর আগস্টে লুট হওয়া পুলিশ ও এসএসএফ এর ভারী অস্ত্রগুলো নিয়ে। প্রশ্ন হলো, বিমানবন্দরের মতো সুরক্ষিত ভল থেকে যে অস্ত্রগুলো খোয়া গিয়েছে, আইন অনুযায়ী সে ধরনের অস্ত্র সিভিলিয়ান ব্যবহারের অনুমতি নেই। 9mm ক্যালিবারের অস্ত্রগুলো শুধু বিশেষায়িত বাহিনী ব্যবহার করতে পারে, আবার পুলিশ বা অন্য যে কোনো বাহিনী এত কম সংখ্যক অস্ত্র কেনে না। তাহলে ভল্টে কি আরো বেশি অস্ত্র ছিল? যদি এগুলো পুলিশ বা কোনো বাহিনীর জন্য আনা হয়, তাহলে কত অস্ত্র ছিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে 18 অক্টোবর দুপুরে। প্রায় 17 ঘন্টা ধরে জ্বলার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে পুড়ে যায় আমদানি করা পণ্যের প্রায় সবকিছু। তবে ভয়াবহ আগুনও প্রায় অক্ষত ছিল কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্টে রাখা জিনিসপত্র। আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্ট্রং রুমটি সিলগালা করা হয়। আজকের পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, স্ট্রং রুমের ভল্টে মূল্যবান জিনিস, আমদানির কাগজপত্র, শুল্ক সংক্রান্ত নথি, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল, সোনা, হীরা ও আগ্নেয়াস্ত্র রাখা হয়। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে এটিকে স্ট্রং রুম বলা হয়। এই রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, 28 অক্টোবর এই ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির ঘটনা ঘটে। ওই দিনই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি বা জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জিডিটি দায়ের করেন সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন। তবে চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসে 2রা নভেম্বর। আজকের পত্রিকার খবর বলা হয়েছে, আগুন লাগার 6 দিন পর মানে 24 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা কার্গো কমপ্লেক্সের এই স্ট্রং রুম পরিদর্শন করেন। সে সময় তারা স্ট্রং রুমের আগ্নেয়াস্ত্র ভল্টের লক খোলা দেখতে পান। এর ভেতরে রাখা ট্রাঙ্কটি ছিল ভাঙা। সে সময় ভল্টে 21টি আগ্নেয়াস্ত্র দেখতে পান কর্মকর্তারা। সেগুলোর মধ্যে 3টি অস্ত্রের পেছনে আংশিক পোড়া ছিল, 18টি অস্ত্র ছিল বাক্সবন্দি। পরে ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুম আবার সিলগালা করা হয়। জিডিতে মোহাম্মদ জামাল হোসেন উল্লেখ করেন, 27 অক্টোবর রাত 9টা 50 পুলিশ সদস্য আনসার সহ সর্বশেষ সিলগালা দেখে এসেছিলেন তিনি। পরের দিন সকাল 7টা 7 দিকে বিমান নিরাপত্তা শাখার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খানের মাধ্যমে জানতে পারেন স্ট্রং রুমের ভল্টের তালা লাগানো নেই। বিষয়টি ডিজিএম সিকিউরিটিকে জানিয়ে বিমানবন্দরে আসেন তিনি। এরপর ডিজিএম সিকিউরিটিও বিমানবন্দরে আসেন। বিমান নিরাপত্তা ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খান ও ডিজিএম সিকিউরিটি দুজনেই কর্তব্যরত পুলিশ সদস্য সহ স্ট্রং রুমের ভল্টের কাছে গিয়ে দেখতে পান কোনো তালা লাগানো নেই। আজকের পত্রিকার তথ্য অনুযায়ী অস্ত্রগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল ও ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল। অস্ত্র সংক্রান্ত তথ্য পরিবেশন করে এমন বেশ কয়েকটি ওয়েবসাইট ঘেটে জানা যায়, কোল্ট M4 কার্বাইন রাইফেল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। বিশ্বব্যাপী স্পেশাল ফোর্সগুলোর কাছে এই অস্ত্রটি ব্যাপকভাবে জনপ্রিয়। বাংলাদেশের স্পেশাল ফোর্সের কাছেও এর গ্রহণযোগ্যতা এবং কদর আছে। বাংলাদেশ আর্ম ফোর্সেস, স্পেশাল ফোর্সেস বা কমান্ডো ইউনিট ও পুলিশের স্পেশাল ইউনিটগুলো ব্যাপকভাবে এই রাইফেল ব্যবহার করে থাকে। 5.56 × 45mm ন্যাটো ক্যালিবারের বুলেট সম্পন্ন এই রাইফেলের কার্যকরী দূরত্ব 500 মিটারের মতো। এটি প্রতি মিনিটে 700 থেকে 900 রাউন্ড পর্যন্ত গুলি ছুটতে পারে। প্রতিটি ম্যাগাজিনে 30টি করে বুলেট থাকে। এক হিসাবে এটি বাংলাদেশের স্পেশাল ফোর্সের জন্য স্ট্যান্ডার্ড ইস্যু বা প্যারা কমান্ডো বাদে অ্যাসাল্ট রাইফেল বলা হয়। অন্যদিকে বাংলাদেশ পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের ব্রাজিলের তৈরি তাউরাস সাবমেশিন গান ব্যবহারের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পুলিশ এই বিশেষ টিমটি ব্রাজিলের তৈরি তাউরাস SMT-9C সাবমেশিন গান এবং তাউরাস PT-809 9mm সাইড আর্ম ব্যবহার করে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড ইউনিট সাবমেশিন গান হিসেবে ব্রাজিলের নির্মিত তাউরাস SMT-9C সাবমেশিন গান ব্যবহার করার তথ্য পাওয়া গেছে। 2020 সালের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনির্বাণে তা প্রদর্শন করা হয়েছিল। ব্রাজিলের নির্মিত এই সাবমেশিন গানটির ওজন 3.5 কেজি। এই অস্ত্রটি দিয়ে ফুল অটোমেটে প্রতি মিনিটে 750 রাউন্ড ফায়ার করতে সক্ষম। বিমানবন্দরের মতো এতটা সুরক্ষিত এলাকায় 2 দফায় ভল্ট ভাঙা এবং অত্যাধুনিক অস্ত্র চুরির ঘটনা ফাঁস হওয়ার পর চলছে তোলপাড়।
পুলিশ বলছে কার্গো কমপ্লেক্সের আশপাশের সব সিসিটিভি ক্যামেরা আগুনে পুড়ে গেছে, এখানে কোনো ফুটেজ পাওয়া যায়নি। সন্দেহভাজন দুই একজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে বিশেষ কোনো অগ্রগতি নেই। পুলিশের কয়েকজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, স্ট্রং রুমে সোনা হীরাও আছে, সেগুলো বাদ দিয়ে শুধু আগ্নেয়াস্ত্র চুরির ঘটনা রহস্যজনক। দর্শক, এই ঘটনায় আমাদের দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বিমানবন্দরের সুরক্ষিত ভল থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো কার? বাংলাদেশে 1878 সালের অস্ত্র আইন অনুযায়ী কোনো সিভিলিয়ান বা সাধারণ মানুষ এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে না। মানে সিভিলিয়ানদের এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি বা লাইসেন্স দেওয়া হয় না। সিভিলিয়ানদের জন্য .32 ক্যালিবার বা 7.65 এর বেশি কোনো অস্ত্র ব্যবহারের অনুমতি নেই। 9 বা 45 ন্যাটো ক্যালিবার অস্ত্রগুলো বিশেষায়িত বাহিনীগুলো ব্যবহার করতে পারে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2019 সালের মার্চ ও একই বছরের নভেম্বরে 2 দফা পুলিশের সোয়াট ও সিটি শাখার জন্য 9 পিস্তল কেনার টেন্ডার দেওয়া হয়েছিল। এর মধ্যে 2019 সালের 13 নভেম্বর পুলিশের স্পেশাল অপারেশনের জন্য 5000 পিস 9 পিস্তল কেনার টেন্ডার দেওয়ার তথ্য পাওয়া গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও বিপুল পরিমাণ 9 পিস্তল কেনার জন্য টেন্ডার দেওয়ার তথ্য পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গত বছরের 26 ডিসেম্বর $42,000 খরচ করে 5000 পিস 9 পিস্তল কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অস্ত্র ব্যাপক সংখ্যক কেনা হয়। 10 থেকে 20টা অস্ত্র পুলিশ বা কোনো বাহিনী কেনে না। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, ভোল্টে কি এত কম অস্ত্র ছিল? সন্দেহটি আরো বাড়ছে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের কথা থেকে। আজকের পত্রিকা কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে, স্ট্রং রুমের ওই ভল্টে পুলিশের জন্য এবং বৈধ অস্ত্র ব্যবসায়ীদের আমদানি করা অস্ত্র সংরক্ষিত ছিল। তবে আগুনের সব নথি পুড়ে যাওয়ায় সেখানে 21টি নাকি আরো বেশি অস্ত্র ছিল তা বোঝা যাচ্ছে না। তবে প্রথম দফা পরিদর্শনের পরেও ঘটে বিস্ময়কর ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেবিজক এবং একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা 2রা নভেম্বর আবার পরিদর্শনে যান। এবারও তারা ভল্টের লক খোলা এবং ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ দফায় আগের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায় 21টি থেকে 2 রকমের 60টি অস্ত্র নেই, অর্থাৎ দ্বিতীয়বার ভল্ট ভেঙে 60টি কার্বাইন রাইফেল ও সেমি অটোমেটিক পিস্তল চুরির বিষয়টি প্রমাণিত। এর আগেও সেখান থেকে অস্ত্র সরানোর ঘটনা ঘটে থাকতে পারে, যার কোনো হিসাব নেই কর্তৃপক্ষের কাছে। দ্বিতীয়বার ভল্ট ভাঙার পর অবশিষ্ট 14টি অস্ত্র বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে 4 নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যথারীতি তার বক্তব্য ছিল দায় সারা এবং তালগোল পাকানো। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় অস্ত্র চুরির অভিযোগটি তদন্তাধীন। আসলে সেখান থেকে কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা তা তদন্ত শেষে জানা যাবে। আবার একই সময় দাবি করেছেন, বিষয়টি তদন্তের জন্য ঢাকায় আনা হয়েছে বিদেশি বিশেষজ্ঞদের। দর্শক, এর আগে বহু ঘটনায় এভাবে আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে দায় সেরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে বাস্তবে সেই আওতার জালে শেষ পর্যন্ত কোনো চুনোপুটিও ধরা পড়েনি। শুধু বাগাড়ম্বরের মাঝে হারিয়ে গেছে আলোচিত সমালোচিত বহু ঘটনা। গত বছরের জুলাই আগস্টে দেশের কয়েকশো থানা ও পুলিশ বাড়ি আক্রান্ত হয়, নজিরবিহীনভাবে লুট করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ, এমনকি হত্যা করা হয় পুলিশের অনেক সদস্যকে। সেসব ঘটনার অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এখনো পর্যন্ত একজনও অস্ত্র লুট বা পুলিশ হত্যার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়নি। উল্টো 8ই আগস্ট পর্যন্ত সব ঘটনার দায় মুক্তির দায় অন্তর্বর্তী সরকার। পুলিশ সদর দপ্তরের হিসাবে গত বছরের জুলাই আগস্টে সারা দেশে লুট হওয়া পুলিশের মোট 5753টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো 1400টির কোনো হদিস নেই। উদ্ধার করা যায়নি 2.5 লাখের বেশি গুলি। এসব অস্ত্র ও গুলি অপরাধ জগতের নিয়ন্ত্রকের হাতে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি লুট হওয়া অস্ত্র দিয়ে পুলিশের উপরে হামলার ঘটনাও ঘটেছে। থানার অস্ত্র লুটের পাশাপাশি 5ই আগস্ট গণভবন এবং সংসদ ভবন থেকে এসএসএফ এর অত্যাধুনিক বেশ কিছু সমরাস্ত্র খোয়া যায়। এর মধ্যে ছিল অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টিড্রোন সিস্টেম, বেতার যোগাযোগ ডিভাইস ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ 32টি ভারী অস্ত্র। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এসব অস্ত্র উদ্ধারের বিষয়ে দেখা গেছে গা ছাড়া ভাব। অথচ বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের এক টাইম বোমার উপর বসে আছে দেশ। লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রগুলো কেবল সাধারণ অপরাধের জন্য ব্যবহৃত হচ্ছে না, বিশেষ পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে বড় ধরনের নাশকতায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত আগস্টে কিছুটা টনক নড়ে সরকারের। পুলিশ সদর দপ্তর লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ জমা দিতে 12ই আগস্ট উন্মুক্ত আহ্বান জানায়, তাতে কোনো সাড়া মেলেনি। এরপর চলতি বছরের 25শে আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লুট হওয়া অস্ত্র সম্পর্কে তথ্য পেতে পুরস্কারের ঘোষণা দেন। সর্বোচ্চ 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেও কোনো কাজ হয়নি। এর মধ্যে বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গা থেকে অস্ত্র চুরি যাওয়ার ঘটনা জনমনে
আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন স্পর্শকাতর বিষয়, সরকারের এমন গাছাড়া ভাব মানুষের সংখ্যাকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। কিন্তু অন্ধ হলেই প্রলয় যে বন্ধ থাকে না, তার অসংখ্য প্রমাণ পাওয়া গেছে গত 15 মাসে। লুট করা অস্ত্রের ভয়ঙ্কর প্রলয় ধেয়ে আসছে কিনা, সেটাই এখন দেশের সামনে আতঙ্কজনক প্রশ্ন। এখন